হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদের জন্য প্রাচীন ভারতের ইতিহাসের উপরে 100টি প্রশ্ন নিয়ে এসেছি উত্তর সহ। তো আমরা দেরি না করে টপিক্সের উপরে চলে যাই। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মোট কতগুলি মহাজনপদ ছিল? 16টি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে 16টি মহাজনপদ ছিল বলেই তখন মহাজনপদগুলির নাম দিয়েছিল একসাথে ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদের মধ্যে কোন কোন মহাজনপদে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ছিল? ব্রিজি ও মল্ল এই দুটি মহাজনপদেই কিন্তু প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ছিল। ব্রিজি ও মল্ল। তারপরে আমরা চলে যাব দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদের নাম কি? দক্ষিণ ভারতে মহাজনপদ ছিল যেটা, তার নাম হচ্ছে অসমক। দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদের নাম ছিল অসমক। কোন কোন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়? বৌদ্ধ জাতক, অঙ্গুরোত্তর নিকায়, জৈন ভগবতী সূত্র ও হিন্দু পুরাণ। তাহলে বৌদ্ধ জাতক, অঙ্গুরোত্তর নিকায়, জৈন ভগবতী সূত্র ও হিন্দু পুরাণ। তারপরে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা ছিলেন বিম্বিসার। বিম্বিসারের উপাধি কি? শ্রেণিক। তাহলে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা কে ছিলেন? বিম্বিসার। আর বিম্বিসারের উপাধি কী ছিল? শ্রেণিক। বিম্বিসারের রাজধানী কোথায়? গিরিব্রজ। বিম্বিসারের রাজধানী ছিল গিরিব্রজ। হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রুর উপাধি কী ছিল? কুনিক। হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন? উদয়ীন। পাটলিপুত্র নগরী স্থাপন করেন উদয়ীন। হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন? নাগদশক। এই নাগদশকই ছিলেন হর্ষঙ্ক বংশের শেষ শাসক। হর্ষঙ্ক বংশের পর মগধের সিংহাসন কে দখল করেন? শিশুনাগ। শিশুনাগের রাজধানী কোথায় ছিল? বৈশালী। শিশুনাগ বংশের শেষ সম্রাট কে ছিলেন? কালাশক। শিশুনাগ বংশের পর মগধের কোন রাজবংশ রাজত্ব করেছিল? নন্দবংশ। নন্দবংশ প্রতিষ্ঠাতা কে? মহাপদ্ম নন্দ। দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? মহাপদ্ম নন্দকেই। তাহলে নন্দবংশ প্রতিষ্ঠাতা ছিল মহাপদ্ম নন্দ, আর মহাপদ্ম নন্দকেই কিন্তু দ্বিতীয় পরশুরাম বলা হয়। মহাপদ্ম নন্দকে কোন কোন উপাধিতে ভূষিত করা হয়? একরাট ও সর্বক্রান্তক। একরাট ও সর্বক্রান্তক। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? মহাপদ্ম নন্দকে। প্রথম ঐতিহাসিক সম্রাট কিন্তু উত্তর ভারতের, সেটা হচ্ছে মহাপদ্ম নন্দ। কিন্তু যদি বলা হয় যে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, তখন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে যাবে। নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন? ধননন্দ। কোন সম্রাটের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন? ধননন্দ। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। আগেরটা কি পড়লাম? উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, সেটা ছিল মহাপদ্ম নন্দ। কিন্তু এবারে কি পড়লাম? ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। গ্রিক লেখকদের বর্ণনায় কাকে স্যান্ড্রোকোট্টাস নামে অভিহিত করা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যকেই কিন্তু স্যান্ড্রোকোট্টাস নামে অভিহিত করা হয়। এই স্যান্ড্রোকোট্টাস নামে অভিহিত করা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে? পুষ্যমিত্র শুঙ্গ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ। কোন বৈদেশিক শক্তি প্রথম ভারত আক্রমণ করেন? পারসিক। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? 327 খ্রিস্টপূর্বাব্দে। 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, যখন ধননন্দ রাজা ছিলেন। ধননন্দের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার লেখা? বিশাখ দত্ত। ব্যাক্ট্রিয় গ্রিক রাজা মিনান্দারের রাজধানী কোথায় ছিল? শিয়ালকোট বা সাকল। ব্যাক্ট্রিয় গ্রিক রাজা মিনান্দার, যার রাজধানী ছিল শিয়ালকোট বা সাকল। কুষাণরা কোন জাতির শাখা? ইউচি। কোন জাতির শাখা ছিল? ইউচি। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? কনিষ্ক। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল কনিষ্ক।
সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সিমুক। সিমুক ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। নাসিক প্রশস্তি কে রচনা করেন? গৌতমী বলশ্রী। আচ্ছা, নাসিক প্রশস্তি এটাতে কার সম্পর্কে লেখা হয়েছে? এই লেখটাতে কার সম্পর্কে লেখা হয়েছে? গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহন নরপতি, দক্ষিণাপতি ও অপ্রতিহত চক্র উপাধি করেন প্রথম সাতকর্ণী। সাতবাহন নরপতি, দক্ষিণাপতি ও অপ্রতিহত চক্র এইসব উপাধি কে ধারণ করেন, মানে কে গ্রহণ করেন? প্রথম সাতকর্ণী। শকাব্দ কে প্রবর্তন করেন? কনিষ্ক। শকাব্দ প্রবর্তন করেন কনিষ্ক 78 খ্রিস্টাব্দে। ভারতে কুষাণ বংশ প্রতিষ্ঠাকে ভীম কোদফিসিস। আগেরটা কি পড়লাম? কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? কনিষ্ক। কিন্তু এবারে কি? কুষাণ বংশ প্রতিষ্ঠা হচ্ছে ভীম কোদফিসিস। কোন বংশের রাজারা দৈবপুত্র উপাধি গ্রহণ করতেন? কুষাণ বংশের রাজারাই কিন্তু দৈবপুত্র উপাধি গ্রহণ করতেন। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন কুষাণ রাজার আমলে অনুষ্ঠিত হয়? কনিষ্ক। এই কনিষ্কর আমলেই কিন্তু বৌদ্ধ সম্মেলন হয়, যেটা চতুর্থ বৌদ্ধ সম্মেলন ছিল। আর এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনেই কিন্তু বৌদ্ধরা দুটো দলে বিভক্ত হয়েছে, একটা হিনযান, একটা মহাযান। কুষাণ সম্রাট কনিষ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ। সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল? প্রতিষ্ঠান। সাতবাহন রাজাদের প্রধান বন্দর কি ছিল? সোপারা। কোন বংশের রাজাদের পুরাণে অন্ধভৃত্য বলে বর্ণনা করা হয়? সাতবাহন রাজাদের। এই অন্ধভৃত্য বলা হয় কিন্তু সাতবাহন রাজাদের। গাথা সপ্তশতী গ্রন্থটি কার লেখা? হলা। বৃহৎ কথা গ্রন্থটি কার? গুণাঢ্য। ভারতের প্রথম রক্ষাকর্তা কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে। স্কন্দগুপ্তকেই কিন্তু ভারতের রক্ষাকর্তা বলা হয়। নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন? প্রথম কুমারগুপ্ত। কোন সম্রাট কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তই প্রথম যিনি কবিরাজ উপাধি গ্রহণ করেন। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। কোন সম্রাটকে শতযুদ্ধের নায়ক বলা হয়? সমুদ্রগুপ্ত। তাহলে আমরা কী কী জানলাম? কবিরাজ উপাধি কার ছিল? সমুদ্রগুপ্তের। ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্ত। শতযুদ্ধের নায়ক সমুদ্রগুপ্ত। এরপরে চলে যাব, গুপ্ত বংশের রাজকীয় প্রতীক কী ছিল? গরুর। গুপ্ত বংশের রাজকীয় প্রতীক ছিল গরুর। গুপ্ত যুগের রাজভাষা কী ছিল? সংস্কৃত। সংস্কৃতই ছিল গুপ্ত যুগের রাজভাষা। ভারতের কোথায় প্রাগৈতিহাসিক যুগের হাতখড়ি আবিষ্কৃত হয়? তামিলনাড়ুর পাল্লাভারামে। তামিলনাড়ুর পাল্লাভারামে হাতখড়ি আবিষ্কৃত হয়, যেটা আবিষ্কার করেন রবার্ট ব্রুস ফুটি 1863 খ্রিস্টাব্দে। 1863 খ্রিস্টাব্দেই রবার্ট ব্রুস ফুটি তামিলনাড়ুর পাল্লাভারাম থেকে হাতখড়ির আবিষ্কার করেন প্রাগৈতিহাসিক যুগের। কোন যুগের মানুষ আগুন আবিষ্কার করেছিলেন? প্রাচীন প্রস্তর যুগের মানুষই আগুন আবিষ্কার করেন। নব্যপ্রস্তর যুগের সংস্কৃতিকে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি বলে অভিহিত কে করেন? ভি গল্ডন চাইল্ড। ভি গল্ডন চাইল্ড যিনি নব্যপ্রস্তর যুগকে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি হিসাবে অভিহিত করেন। হরপ্পা সভ্যতার কোথায় অগ্নিবেদী আবিষ্কৃত হয়েছে? কালীবঙ্গান ও লোথাল। অগ্নিবেদী মানে যেখানে আগুন জ্বালানো হতো যেই জায়গাটাতে, সেটাকে অগ্নিবেদী হিসেবে ধরা হয়েছে, যেটা হরপ্পা সভ্যতার কালীবঙ্গান ও লোথালে আবিষ্কৃত হয়। কালীবঙ্গানে কয়টি অগ্নিবেদী আবিষ্কৃত হয়েছে? 7টি। হরপ্পা সভ্যতায় কোথায় জল সংরক্ষণের জন্য বৃহৎ জলাধারের সন্ধান পাওয়া গেছে? ধোলাভিরা, যেটা যেটা গুজরাটে অবস্থিত ধোলাভিরা। আর ধোলাভিরা কোথায় অবস্থিত বলেই দিলাম, গুজরাটের। বর্তমান গুজরাটের কচ্ছ জেলায় লুনি নদীর তীরে অবস্থিত। তাহলে যদি বলে ধোলাভিরা কোন নদীর তীরে অবস্থিত, তাহলে আমরা সহজেই বলতে পারবো লুনি নদীর তীরে। কোন জেলায় আছে? কচ্ছ জেলায়। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? লোথাল। লোথাল একটা বন্দর, যেখানে কার্পাস উৎপাদনের প্রধান কেন্দ্র হওয়ার কারণে লোথালকে হরপ্পা সভ্যতার
ম্যানচেস্টার হিসেবে ধরা হয়েছে। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? মধ্য এশিয়ার ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চল। মধ্য এশিয়ার ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চলকেই আর্যদের আদি বাসস্থান হিসেবে ধরা হয়েছে। আর্যদের আদি বাসস্থান বলে কোন ঐতিহাসিক অভিমত প্রকাশ করেছেন? ঐতিহাসিক ম্যাক্স মুলার তিনি আর্যদের আদি বাসস্থান হিসেবে মধ্য এশিয়ার সেই ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চল সেটাকে তিনি তারই মত দিয়েছেন যে আর্যরা সেখানেই ছিল, তাদের বাসস্থান সেটাই ছিল। সামবেদের উপবেদের নাম হচ্ছে গান্ধর্ববেদ। আচ্ছা, গান্ধর্ববেদের বিষয়বস্তু কি? সঙ্গীত কলা। আর্য শব্দটির আক্ষরিক অর্থ কি? সদং সজাত। মহাবীর জৈন কোথায় কৈবল্য লাভ করেছিল? জাম্বিক গ্রামে। মহাবীর জৈন কোন নদীর তীরে কৈবল্য লাভ করেছিল? ঋজুপালিকা নদী। আগেরটা কি বললাম? কোন জায়গাটার নাম ছিল জাম্বিক গ্রাম। এবারে কোন নদীর তীরে? ঋজুপালিকা নদীর তীরে। এবারে পড়ব কোন গাছের নিচে। তাহলে কি হবে? কোন গাছ? শাল গাছের নিচে। শাল গাছের নিচেই তিনি কৈবল্য লাভ করেছিলেন। মহাবীর জৈন কত বছর বয়সে কৈবল্য লাভ করেছিল? 42 বছর বয়সে। তিনি 42 বছর বয়সেই কৈবল্য লাভ করেন। কার তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়? মহাকাশ্যপের তত্ত্বাবধানেই কিন্তু ত্রিপিটক রচিত হয়েছিল। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? 72 খ্রিস্টাব্দে। 72 খ্রিস্টাব্দেই চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় কাশ্মীরের কুন্দলবনে। এই যে কাশ্মীরের কুন্দলবন, সেখানেই কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোন সম্রাটের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? কুষাণ সম্রাট কনিষ্ক তার আমলেই চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এই সময় কিন্তু আগেই বললাম, এই সময় কিন্তু বৌদ্ধরা দুটো দলে ভাগ হয়ে যায়, একটা ছিল হিনজান, একটা মহাযান। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিল? বসুমিত্র। বৌদ্ধ সম্মেলনের সহসভাপতি কে ছিল? অশ্বঘোষ। তাহলে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিল বসুমিত্র আর সহসভাপতি ছিল অশ্বঘোষ। কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা হীনযান ও মহাযান সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে? চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। বলে দিলাম এখনই যে মহাযান ও হীনযান নামে দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েছিল বৌদ্ধরা চতুর্থ বৌদ্ধ সম্মেলনে, যার সভাপতি কে ছিল? বসুমিত্র আর সহসভাপতি ছিল অশ্বঘোষ। কোন সম্রাটের রাজত্বকালে গৌতম বুদ্ধ ও মহাবীর জৈন উভয় নিজ নিজ ধর্মমত প্রচার করেছিলেন? হর্ষঙ্ক বংশের সম্রাট বিম্বিসারের আমলেই কিন্তু গৌতম বুদ্ধ ও মহাবীর জৈন দুজনেই নিজ নিজ ধর্মমত প্রচার করেন। ষোড়শ মহাযান পদের কোন মহাযান পদ সুতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? কাশী মহাযান পদ। কাশী মহাযান পদের রাজধানী কোথায় ছিল কাশী মহাযানদের? বারাণসীতেই ছিল কাশী মহাযানদের রাজধানী। ষোড়শ মহাযান পদের কোন মহাযান পদ ঘোড়া কেনাবেচার জন্য কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল? কাশী মহাযান পদ। কাশী মহাযান পদই কিন্তু একটা সুতি বস্ত্রের জন্য বিখ্যাত ছিল, আর একটা ঘোড়া কেনাবেচার জন্য মেন কেন্দ্র ছিল সেটা। বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিল? শশাঙ্ক। বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি শশাঙ্ক। প্রথম জীবনের শশাঙ্ক কোন রাজার সামন্ত ছিলেন? মহাসেন গুপ্তের সামন্ত ছিলেন শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কোথায়? কর্ণ সুবর্ণ। বাংলার কোন নরপতি নরেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন? শশাঙ্কই ছিলেন নরেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন তিনি। কোন গ্রন্থে শশাঙ্ককে গৌরাধম ও গৌর ভুজঙ্গ নামে ভূষিত করা হয়? হর্ষবর্ধনের সহকবি বাণভট্টের রচিত হর্ষচরিত। হর্ষচরিতেই শশাঙ্ককে
গৌরাধম ও গৌর ভুজঙ্গ নামে অভিহিত করা হয়েছে। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট হর্ষচরিত গ্রন্থ রচিত করেন। হর্ষাব্দ বা হর্ষ সম্বত কে প্রচলন করেন? হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে। 606 খ্রিস্টাব্দেই কিন্তু এই সিংহাসনে বসেন। 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেছিলেন। নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা তিনটি নাটককার লেখা? হর্ষবর্ধন। নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা তিনটি নাটকই কিন্তু হর্ষবর্ধন লেখেন। নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা নাটক তিনটি কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায়। অদন্তপুরী মহাবিহার বা উদ্যানপুরী মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? গোপাল। অদন্তপুরী মহাবিহার কোথায় গড়ে উঠেছিল? নালন্দা জেলার বিহার শরীফ। বিহারের নালন্দা জেলার বিহার শরীফ। অদন্তপুরী মহাবিহার কে ধ্বংস করেছিল? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি অদন্তপুরী মহাবিহার ধ্বংস করে ফেলেছিলেন। বিক্রমাঙ্কদেব চরিত গ্রন্থটি কার লেখা? বিলহন। বিক্রমাঙ্কদেব চরিত গ্রন্থটি রচনা করেন বিলহন। বিলহন কোন রাজার সহকবি ছিল? চালুক্য বংশের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য। চালুক্য বংশের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের সহকবি ছিল বিলহন। পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম মহিপাল। প্রথম মহিপালকেই পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। কোন পাল রাজার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়? দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপালের সময়ে কিন্তু কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয় আর দমন করেন রামপাল। কৈবর্ত বিদ্রোহ দমন করেন রামপাল। শুরু হয় মানে সংগঠিত হয় দ্বিতীয় মহিপালের সময় আর শেষ করেন রামপাল। কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা ছিল দিব্য। দানসাগর ও অদ্ভুতসাগর গ্রন্থ দুটি রচনা করেন বল্লাল সেন। দানসাগর ও অদ্ভুতসাগর গ্রন্থ দুটি রচনা করেন বল্লাল সেন। বাংলার কোন রাজা অরিরাজ মর্দন শঙ্কর উপাধি গ্রহণ করেন? লক্ষণ সেন। কোন পল্লব রাজা বাতাপি কোন্ডা উপাধি গ্রহণ করেছিলেন? প্রথম নরসিংহ বর্মন। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? মহাপদ্মনন্দ। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য। এই দুটো কিন্তু কনফিউজ করার প্রশ্ন, ঠিক আছে? একটা হচ্ছে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, একটা শুধু ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হচ্ছে মহাপদ্মনন্দ আর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে আজকে এই অবধি। থ্যাংক ইউ। লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবে না আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।